পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। এরকম যদি সমস্যা চলতে থাকে তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে অনেকটা প্রবলেম তৈরি হবে। আমরা চাই যে আমাদের ক্লাসটা হোক। সবার চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। সেশন জটের মতো একটা প্রবলেম হয়, তাহলে আমরা এই জিনিসটা খুব সুখকর নয় আমাদের জন্য। আন্দোলন আলোচনা দুটোই চলবে। আমরা চাচ্ছি একটা সম্মানজনক এবং শান্তিপূর্ণ সমাধান, তো সেজন্যই কিন্তু আলোচনাটা করা। শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক সরকার, আবারও জানালেন শিক্ষামন্ত্রী। আমরা খুবই আশাবাদী যে আমরা একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়ার জন্য যে কার্যক্রম করা দরকার সেই কার্যক্রমটা আরো বেশি আজকের আলোচনায় এগুলো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো কটাক্ষ সহ্য করা হবে না, বর্তমান সরকারের 2 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। আমৃত্যু কারাদণ্ড নয়, ফাঁসি চেয়ে জামায়াত নেতা সাঈদীর রায়ের রিভিউ চেয়েছে রাষ্ট্রপক্ষ, পরিবর্তনের আশাবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে একজনের মৃত্যুতে বিক্ষোভ, অগ্নিসংযোগ, বিজিবি মোতায়েন। 9 ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক। এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ব্যাংক কর্মকর্তা রাব্বিকে ঢাকা মেডিকেলে ভর্তি। পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। অভিযুক্ত এসআই এর শাস্তি দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো কটাক্ষ সহ্য করা হবে না। সরকারের 2 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরো বলেন, জনগণের কাছে দেয়া সরকারের ওয়াদা অনুযায়ী যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে। তিনি বলেন, পরাজিত শক্তির দোসরদের উদ্দেশ্য জঙ্গিবাদ উস্কে দেয়া, যুদ্ধ অপরাধীদের রক্ষা করা। বাংলাদেশে এদের ঠাঁই হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে সরকার প্রধানের ভাষণের শুরুর দিকে 2014-র 5ই জানুয়ারির নির্বাচন এবং পরের বছর এই নির্বাচনকে নিয়ে বিএনপি জামাতের সন্ত্রাস, অগ্নিসংযোগ এবং মানুষ হত্যার তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান, জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে অবস্থান নেয়। বাংলাদেশের অর্থনীতি 30 মিনিটের এই ভাষণে সরকারের অর্জনগুলো তুলে ধরেন শেখ হাসিনা। উঠে আসে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে সরকারের অর্জনগুলো। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের অর্থনীতি এখন জিডিপির ভিত্তিতে বিশ্বে 45তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে 33তম স্থান অধিকার করেছে। গত অর্থ বছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 6.5%। এর আগে 5 বছরে গড় প্রবৃদ্ধি ছিল 6.2%। বিশ্বের খুব কম দেশই একটানা এত দীর্ঘ সময় ধরে 6% উপর প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। অচিরেই প্রবৃদ্ধি 7% ছাড়িয়ে যাবে। যোগাযোগ খাতে যুগান্তকারী উদ্যোগ পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করা ছাড়াও সরকারের আর কি পরিকল্পনা আছে তাও উঠে আসে ভাষণে। পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। 18 সালের মধ্যেই যাতে এই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারে সেই পদক্ষেপ আমরা নিয়েছি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। মাওয়া, শিবচর ও জাজিরাকে ঘিরে আধুনিক স্যাটেলাইট শহর গড়ে তুলব। মাদারীপুর, শরীয়তপুর ও কেরানীগঞ্জ জেগে উঠবে নতুন উদ্যমে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। ভাষণের শেষ ভাগে প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান জানান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলতে। যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। একটি দলের নেত্রী ও তার নেতারা মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী 30 লাখ শহীদের প্রতি কটাক্ষ করেছে, শহীদ বুদ্ধিজীবীদের অপমান করেছে। আমি এই ঘৃণ্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে।
মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কারো কোনো কটাক্ষ সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের যে লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার, তা বাস্তবায়নে প্রয়োজন সবার সহযোগিতা। দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন 2021 সালের আগে মধ্যম আয় এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের তালিকায় থাকবে বাংলাদেশের নাম। আমাদের লক্ষ্য দেশের মানুষ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আমৃত্যু কারাদণ্ড নয়, ফাঁসি চেয়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায়ের রিভিউ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 5টি যুক্তি দেখিয়ে 653 পৃষ্ঠার রিভিউ আবেদনটি দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়। গত বছরের 17 সেপ্টেম্বর সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতের ভিত্তিতে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন আপিল বিভাগ, যা গত 31 ডিসেম্বর পূর্ণাঙ্গ আকারে প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। এর আগে 2013 সালের 28 ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেল মনে করেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার গাফিলতির কারণেই সাঈদীর সাজা আপিলে কমে আসে। রিভিউর রায়ে পরিবর্তনের আশাবাদও ব্যক্ত করেন তিনি। উপযুক্ত যে দ্বন্দ্বটা দিয়েছিল ট্রাইব্যুনাল, সেটা পুনরুদ্ধার করা। কেন সাঈদীর ফাঁসি হলো না, তখন আমিও বলেছিলাম যে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের গাফিলতির কথা তখন আমিও বলেছিলাম, এবং সেটাই কিন্তু রায়ে প্রতিফলিত হয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানের পরও অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজও লাগাতার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এতে অচল অবস্থা সৃষ্টি হয়েছে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। অন্যদিকে ক্লাস না হওয়ায় সেশন জটের আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষকদের দাবির বিষয়ে সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা ও আন্দোলন একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। নতুন বেতন কাঠামোতে সিলেকশন গেট বহাল ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে লাগাতার ধর্মঘটের দ্বিতীয় দিনেও সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা হয়নি। সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পরও দাবি আদায়ে আন্দোলন ও আলোচনা একই সাথে চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি। আমরা চাচ্ছি একটা সম্মানজনক এবং শান্তিপূর্ণ সমাধান, তো সেজন্যই কিন্তু আলোচনাটা করা, কারণ আমরা তো সবসময় এগোতে চাই, সেজন্য আমরা এগোচ্ছি, আমরা আলোচনা করেছি, তা আমরা আরো আলোচনা চলবে এবং আমরা হয়তো ইনশাল্লাহ এক জায়গায় বসে যাব। আপনাদের আন্দোলনও তো চলবে? হ্যাঁ, এখন পর্যন্ত আমরা ওই জায়গায় তো কোনো সিদ্ধান্ত নিইনি। এরকম যদি সমস্যা চলতে থাকে তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে অনেকটা প্রবলেম তৈরি হবে। সেশন জটের মতো একটা প্রবলেম হয়, তাহলে আমরা এই জিনিসটা খুব সুখকর নয় আমাদের জন্য। এইদিকে মর্যাদা আদায়ের দাবিতে সোচ্চার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দ্বিতীয় দিনের মতো খালি ছিল শ্রেণীকক্ষ, লাইব্রেরি, পরীক্ষাগার। লম্বা আন্দোলন হয়, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা ডেফিনেটলি একটি ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, যেটি হয়তো রিকভারেবল নাও হতে পারে। স্যারদের কর্মবিরতি চলছে, যার কারণে ক্লাস কবে থেকে শুরু হবে বলতে পারছি না। সরকার যদি মেনে নেয় খুব দ্রুত সবকিছু, তাহলে মনে হয় আমাদের সেশন জটের না পড়ার সম্ভাবনাটা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি সম্মান রেখে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবেন, সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করবেন। অন্যদিকে শিক্ষকদের সম্মান রক্ষা ও বেতন বৈষম্য সংকট নিয়ে আন্দোলন আলোচনার মাধ্যমে শীঘ্রই সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। খুবই সন্তোষজনক পরিবেশে আমরা আলোচনা করেছি যে কিভাবে এগুলো কাটিয়ে ওঠা যায়, এবং সেদিক থেকে আপনারা বলতে পারেন যে আমরা এগুচ্ছি। আমরা খুবই আশাবাদী যে আমরা একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়ার জন্য যে কার্যক্রম করা দরকার, সেই কার্যক্রমটা আরো বেশি আজকের আলোচনায় এগুলো। বিশ্ববিদ্যালয়গুলো এই অচল অবস্থা কাটার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় অস্থিতিশীল হয়ে ওঠা পরিবেশ এখন শান্ত। স্বাভাবিক হয়ে এসেছে রেল যোগাযোগ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের 4 প্লাটুন বিজিবির সঙ্গে পুলিশ ও র্যাব সদস্যরা যৌথ অভিযানে নেমেছে। এদিকে সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসপি ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায়, আহত এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ শত শত শিক্ষার্থী। এ সময় লাঠিসোঁটা নিয়ে রাস্তা ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।
এক পর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ কার্যালয়, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার সহ জেলা রেলওয়ে স্টেশনের ভেতরে অগ্নিসংযোগ করে। রেল লাইনের উপর গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে তারা। ভিতর থেকে 3টা সিগারেট লাগানো ছিল, ওটা ভেঙে টেলিফোন বক্স, সিগন্যাল বোর্ড, প্যানেল বোর্ড, সিগন্যালের সাপোর্টিং বোর্ড সবকিছুই ভেঙে তছনছ করে ফেলে। একই সময় শতাধিক সরকারি বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে মাঠে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হলেও বিকেলের দিকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা পরিষদ মার্কেটের সামনে বড় মাদ্রাসার এক ছাত্র এক ইজি বাইক চালককে মারধর করে। এ সময় পাশের মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা বাধা দিলে শতাধিক মাদ্রাসা ছাত্র একত্রিত হয়ে মার্কেটে ভাঙচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হয় অন্তত 50 জন, আটক করা হয় 10 জনকে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে মানববন্ধন করা হয়। এ সময় তারা সাধারণ মানুষের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত পুলিশের এসআই মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা এসআই মাসুদকে শুধু প্রত্যাহার নয়, পুলিশ বাহিনী থেকে স্থায়ীভাবে বহিষ্কারেরও দাবি জানান। গত রোববার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশি নামে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতন করেন মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার। আমাদের গোলাম রাব্বি ভাইয়ের এই নির্যাতনের যদি যথাযথ প্রতিকার না হয়, এসআই মাসুদকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে আমরা গুরুতর আন্দোলনে গিয়ে আমরা কর্তৃপক্ষকে বাধ্য করব যথাযথ ব্যবস্থা নিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে যে সাধারণ মানুষ মেধাবী ছাত্র আছে তাদের উপর যেন কোনোভাবে আর তৃতীয়বার নির্যাতন না করতে পারে, তাই আমাদের একটাই দাবি, তাকে বহিষ্কার করতে হবে, স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এখনই সময় এই আগাছাগুলো ছেটে ফেলার জন্য, কারণ এই আগাছাগুলো আপনাদের মাথায় উঠে একদিন এই আপনাদের সব সুনাম অর্জনকে ধ্বংস করে দিবে। এদিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশি নির্যাতনের শিকার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিকেল 5টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সকাল থেকে তার মধ্যে ওই যে পিটুনির কারণে যে ব্যথা, এটা আস্তে আস্তে বাড়তে ছিল, মাথা যন্ত্রণা হচ্ছিল। পরে আমরা সন্ধ্যার দিকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ঠিকভাবে কথা বলতে পারছেন না, উনি বললেন যে খুব যন্ত্রণা হচ্ছে, এজন্য আমাদেরকেও বলছে যেন কথা না বলি ওনার সাথে। অনেক জায়গায় রক্ত জমাটের মধ্যে এরকম অবস্থা, পায়ে পানি জমে গেছে, সেগুলো দেখে বললো যে না, আরো ভর্তি রাখতে হবে। রাত 11টার সময় আরও থাকছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সড়ক ও মহাসড়কে গতিসীমা সর্বোচ্চ 50 কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশ সরকারের। ফগ লাইট জ্বালানো বাধ্যতামূলক। বিমানকে আরো লাভবান করতে কার্গো সার্ভিস চালুর ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিমানের বহরে 2টি যাত্রীবাহী বোয়িং বিমান সংযুক্ত হওয়ার পর আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম বাড়াতে কাজ করতে হবে বাংলাদেশ বিমানকে। বাংলাদেশের ময়ূরপঙ্খী আর মেঘদূত ডানা মেলার অপেক্ষায় বিদেশের পথে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন বিমানের নতুন সংযোজন 162 আসনের 2টি নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং 737-800। হযরত শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে বিমান দুটির অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকলেও বিমানের উন্নয়নে আগ্রহী সরকার। এখন যেগুলি আমরা করে দিলাম, আপনারা জানেন যে আমাদের সম্পদের সীমাবদ্ধতা ছিল, সেই অবস্থায় তারপরও আমরা এতগুলি বিমান যখন কিনে দিচ্ছি, এটাকে রক্ষণাবেক্ষণ করা, এর মানটা নিয়ন্ত্রণ করা, এটা যেন দীর্ঘদিন আপনাদের সার্ভিস দিতে পারে, সেগুলি দেখার দায়িত্ব কিন্তু আপনাদের কর্মকর্তা কর্মচারী সকলেরই রয়েছে। আমরা কষ্ট করে দিয়ে যাচ্ছি, কিন্তু রক্ষা করতে হবে আপনাদের, আর বাংলাদেশের মান সম্মান সেটার জন্য উন্নত হয়। প্রধানমন্ত্রী বলেন, হযরত শাহজালাল বিমানবন্দরকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, নির্মাণ করা হচ্ছে নতুন একটি টার্মিনাল। বিমানকে যদি আরো লাভজনক করতে হয়, আমি মনে করি বিমানের কার্গো প্রয়োজন। আমাদের কিন্তু নিজস্ব কার্গো নেই, অথচ আমরা রপ্তানি করি, বিদেশ থেকে সবাই কার্গো ভাড়া করে নিয়ে এসে রপ্তানি করে, এবং সেই সাথে সাথে এর নিরাপত্তা বিষয়, যত মালপত্র যেগুলি যায় সেগুলি স্ক্যান করা, সেগুলি দেখাশোনা এবং
আমাদের নিরাপত্তা বিষয়ে আমরা বিশেষ নজর দিয়েছি। এ নিয়ে বিমানের বহরে নতুন প্রজন্মের বোয়িং এর সংখ্যা হলো 6টি। আগামী বছর বিমানে যুক্ত হবে 2টি সর্বাধুনিক ড্রিম লাইনার বোয়িং এবং তার পরের বছর যুক্ত হবে আরো 2টি। আপনারা সবাই আন্তরিকতার সাথে কাজ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরাই শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এসব করা হচ্ছে। সকালে কামরাঙ্গীর চরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় তিনি একথা বলেন। আমাদের নূতন ছেলে মেয়েদের কাছ থেকে ইতিহাসকে আড়াল করার চেষ্টা করেছে, এখনো চেষ্টা চলছে। এখন আমাদের মুক্তিযুদ্ধে শহীদদের সম্পর্কে বিতর্ক সৃষ্টি করা হয়, শহীদদের অপমান করা হয়, শহীদদের সংখ্যা সম্পর্কে আজকে বিকৃত মিথ্যাচার করা হয়, শহীদদের সংখ্যা সম্পর্কে শহীদকে অপমান করা হয়। এখন ৭১-এর বুদ্ধিজীবীদের বিরুদ্ধে অত্যন্তপূর্ণ বক্তব্য রাখা হয়। এই কাজগুলো এখনো করা হচ্ছে, এটা কিন্তু পরিকল্পিতভাবে এই কাজগুলো এখনো করছে। তা আমি আমার শিক্ষকদের, অভিভাবকদের আমি বলবো, আপনাদের দায়িত্ব আপনাদের সন্তানদের সামনে সঠিক কথাগুলো, সঠিক ইতিহাস তুলে ধরা, এটা আপনাদের দায়িত্ব। 2021 সালের মধ্যে জিডিপির 5% প্রযুক্তি খাত থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে মিট দ্য প্রেসে একথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, মামলা জট কমাতে বিচার বিভাগকে ডিজিটাল করার পরিকল্পনাও নিয়েছেন তারা। আমরা $1 বিলিয়ন ছিলাম 18 সাল পর্যন্ত, কিন্তু আমরা 21 সালে যে আমরা $5 বিলিয়ন এক্সপোর্টের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছি, যেটা হবে আমাদের দেশের 5% জিডিপি। এই 30 লাখ মামলায় আমাদের যে সলিউশনগুলো আছে, যে কম্পোনেন্টগুলো আমরা করছি, যেরকম কোড, আপনি যেমন ধরেন, আমি বলি, যদি 164 কিংবা 161 যদি একজন বিচারককে লিপিবদ্ধ করতে হয় হাতে লিখে, আপনি চিন্তা করেন, এটি দুটা সমস্যা। একটা হচ্ছে বিচারক কিন্তু কিছু মিস করতে পারেন, জাস্ট শুধু ধরেন এটা আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করি, খুব সহজে তার ভিডিও, অডিও সব কিছু রেকর্ড করে রাখতে পারি। রাত 11টার সময় আরও থাকছে। নিউ ইয়র্কে পাল্টাপাল্টি অবস্থান, হাতাহাতিতে বিএনপির 2 গ্রুপের কর্মসূচি পণ্ড। জ্যাকসন হাইটসে উত্তেজনা, বিব্রতকর পরিস্থিতিতে কমিউনিটির সদস্যরা। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সড়ক ও মহাসড়কে যানবাহনের গতিসীমা সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে রাখা এবং ফগ লাইট জ্বালানো বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সরকার। সচিবালয় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের এক জরুরি সভা শেষে সাংবাদিকদের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া জাতীয় সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে সড়ক পরিবহন আইন উত্থাপিত হবে বলে জানান তিনি। ফগি ওয়েদার, যতদিন শীতকালীন সময়ে আমরা যানবাহনের গতি, বাস, ট্রাক সহ 40 থেকে 50 এর মধ্যে লিমিট করে দিচ্ছি। ফগি ওয়েদারে কখনো কখনো খুব ডেন্স ফগ থাকলে বন্ধ রাখতে হবে গাড়ি চালনায় ফগ লাইট জ্বালানো বাধ্যতামূলক। ড্রাইভারদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে, এটাকে আরো বাড়ানো দরকার, এটাকে আরো এক্সটেন্ড করা দরকার এবং এটাকে আরো জোরদার করা দরকার। এবং ড্রাইভারদের কাউন্সিলিংটা খুবই জরুরি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ আল সৌদ। রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবনে এর সাক্ষাৎ হয়। এ সময় তাদের মধ্যে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ বদর বিন আবদুল্লাহ আল সৌদ এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আহমেদ মোহাম্মদ আলী। যুক্তরাষ্ট্র বিএনপির 2 গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানে ভণ্ডুল হয়ে গেছে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ও কমিটি গঠন। এ সময় বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় জ্যাকসন হাইটস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন কমিউনিটির সদস্যরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজার সামনে রোববার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বিএনপির একটি কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম। এ সময় অদূরে বাংলাদেশ প্লাজা মিলনায়তনে কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন কর্তৃক স্টেট বিএনপির কমিটি গঠনের সভা অনুষ্ঠানের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমাবেশ স্থলে। এক পর্যায়ে সমাবেশ ছেড়ে নেতাকর্মীরা ছুটে যান এহসানুল হক মিলনের সভা প্রতিরোধে।
এ সময় এহসানুল হক মিলনের পক্ষে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে তোপের মুখে পড়েন বিএনপি নেতা আক্তার হোসেন বাদল। এই ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিএনপির দুই গ্রুপ। অপ্রীতিকর এ পরিস্থিতির জন্য এহসানুল হক মিলনকে দায়ী করেন তারা। মিলন বিরোধী বিক্ষুব্ধ নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের নিয়ে বসে দ্বন্দ্বের অবসানের পরামর্শ দিয়েছেন আব্দুস সালাম। কিভাবে ঐক্যবদ্ধ হবে এখানে বিএনপিটা ঐক্যবদ্ধ হতে পারে, আপনারা নিজেরাও সবাই সামিল হয়েছিলেন। দলটাকে যদি আমরা ভালোবাসি, কোনো ভেদাভেদ যাতে না হয়, কোনো কিছু থাকলে সেগুলো যাতে দূর করা যায়, আমরা দলটাকে যাতে ভালো করতে পারি। এদিকে বিএনপির বিভক্তি ও হাতাহাতির ঘটনায় জ্যাকসন হাইটস এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে কমিউনিটি। সময় সংবাদ, নিউ ইয়র্ক। গণসংগীতে পশ্চিমবঙ্গের বিশেষ সম্মাননা পাওয়ায় শিল্পী ফকির আলমগীরকে সংবর্ধনা দিয়েছে দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে গণসংগীত শিল্পী ফকির আলমগীর সংবর্ধনা পর্ষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় তিনি বলেন, ফকির আলমগীরের এই স্বীকৃতি দেশের জন্য সম্মান বয়ে এনেছে। সীমিত হয়ে যাওয়া গণসংগীতকে বাঁচিয়ে রাখতে ফকির আলমগীর আরও কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী 14 জানুয়ারি নাট্যাচার্য সেলিম আল দিনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে 4 দিনব্যাপী সেলিম আল দিন স্মরণ উৎসব 2016। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আলো জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন সেলিম আল দিনের স্ত্রী বেগম জাদি মেহরুন্নেসা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। এ সময় সেলিম আল দিনের স্মৃতিচারণ করেন আমন্ত্রিত অতিথিরা। পরে বুনন থিয়েটারের পরিবেশনায় মঞ্চায়িত হয় জসিম উদ্দিনের নাটক নকশিকাথার মাঠ। 4 দিনব্যাপী এই উৎসবে মঞ্চায়িত হবে সেলিম আল দিনের একটি সহ মোট 8টি নাটক। পৃথিবীর সব দেশে তার নিজস্ব নাট্যাঙ্গিক রয়েছে, বাঙালির কোনো নিজস্ব নাট্যাঙ্গিক নেই। আছে, কিন্তু সেটি রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে সমাদৃত নয়। স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে, স্বাধীন মুক্ত জনপদে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব শিল্পরীতি, নিজস্ব নাট্যরীতি নেই, এটি ভাবাও কিন্তু এটি দুষ্কর ব্যাপার। সেটি ঘটেছে আমাদের জীবনে। সেলিম সেই জায়গা থেকে আমাদেরকে মুক্ত করেছিলেন। তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। কারো পক্ষ থেকে মঙ্গলবারের এই হামলার দায় স্বীকার করা না হলেও আইএসকে সন্দেহ করছে নিরাপত্তা বাহিনী। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও কোনো সিরীয় নাগরিক এই হামলার জন্য দায়ী বলে জানিয়েছেন। তবে কোনো গণমাধ্যমে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিকেকেও সন্দেহ করা হচ্ছে। এই ঘটনার পর নিরাপত্তা কর্মকর্তাদের জরুরি বৈঠক আহ্বান করেছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভতোগলু। মঙ্গলবার তুরস্কের পর্যটন এলাকা সুলতান আহমেদ স্কয়ারে বিকট আওয়াজে বিস্ফোরণ হলে আতঙ্কিত হয়ে সবাই ছোটাছুটি শুরু করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। বোমা বিস্ফোরণে হতাহতের অধিকাংশই বিদেশি পর্যটক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এটি আত্মঘাতী হামলা। হামলার সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও কিছু করার ছিল না। বিস্ফোরণের পর তারা জায়গাটি খালি করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারা বলছিল আরও একটি বিস্ফোরণ হতে পারে। হামলার পরপরই ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কারো পক্ষ থেকে এ ঘটনার দায় স্বীকার করা না হলেও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এর জন্য আইএসের দিকেই আঙ্গুল তুলেছেন। এ হামলার পরই বিভিন্ন দেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতদের সঙ্গে মঙ্গলবার আঙ্কারায় পূর্ব নির্ধারিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অনুষ্ঠানে বক্তৃতায় কোনো সিরীয় এই হামলা চালিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। এর জন্য আমরা সিরীয়দের সন্দেহ করছি। দুর্ভাগ্যজনকভাবে এই হামলায় বিদেশি পর্যটক ও তুর্কি নাগরিক সহ 10 জন প্রাণ হারিয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে কুর্দি সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকায় তারা প্রতিশোধমূলক এ হামলা চালিয়ে থাকতে পারে বলে মত তুলে ধরা হয়েছে। এ অবস্থায় পরবর্তী করণীয় ঠিক করতে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন তুর্কির প্রধানমন্ত্রী আহমেদ দাভতোগলু। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি।
গত বছর অক্টোবরে রাজধানী আঙ্কারায় পরপর দুটি আত্মঘাতী বোমা হামলায় শতাধিক মানুষ প্রাণ হারায়। কথিত জঙ্গি গোষ্ঠী আইএসের পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দলের প্রয়োজনে যে কোনো ভূমিকায় খেলতে প্রস্তুত প্রথমবারের মতো দলে ডাক পাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর খেলাটা ঘরের মাঠ খুলনাতে বলেই সুযোগ পেলে অভিষেকটা করে রাখতে চান স্মরণীয়। আজ অনুশীলন শেষে একথা জানান তিনি। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে টি-20তে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ। সিরিজ শুরু হতে বাকি নেই বেশি সময়। কোচ হাতুড়ে সিংহের অধীনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুশীলনে একাগ্র টাইগাররা চেষ্টা করছে নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র জন্য টাইগারদের প্রস্তুতির আদর্শ মঞ্চ জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ। প্রতিপক্ষের শক্তিমত্তা যেমনই হোক, এই সিরিজ দিয়েই টি-20-তে নিজেদের সেরা কম্বিনেশনটাও সাজিয়ে নিতে চায় বাংলাদেশ। তাই দলে আছেন বিপিএলে আলো ছড়ানো বেশ কয়েকজন ক্রিকেটার। প্রথমবারের মতো লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার প্রহর গুনছেন লোকাল বয় নুরুল হাসান সোহান। জানালেন দলের প্রয়োজনে খেলতে প্রস্তুত যে কোনো ভূমিকায়, সুযোগ পেলে অভিষেকটা করে রাখতে চান রঙিন করে। মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই বা মাশরাফি ভাই সবাই আসলে সাপোর্ট করতে, জিনিসগুলো আমার জানা দরকার, তারা হেল্প করতে জানার জন্য, বা ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেটটা কিরকম হয়, ওই প্রেশারটাও কিভাবে হ্যান্ডেল করতে হয়, এটা নিয়েও কথা হচ্ছে। লক্ষ্যটা থাকতেছে প্র্যাকটিসে ভালো করা, আর ম্যাচে যদি সুযোগ পাই অবশ্যই থাকবে টিমের জন্য, যতটুকু পারি টিমের জন্য খেলা। দলের যেখানে প্রয়োজন সেই অনুযায়ী খেলতে রাজি। আর আমি মেনলি হচ্ছে কিপিংটা এনজয় করি, সাথে ব্যাটিং এর যে উইক পয়েন্টগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করতেছি। ইনশাআল্লাহ সামনে সিরিজের দিকে লক্ষ্য থাকবে ভালো করার। ওয়ানডেতে ধারাবাহিক টিম বাংলাদেশ, টি-20-তে একটু যেন অচেনা। তাই জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজকে নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ হিসেবে দেখছে টাইগাররা। টি-20 খেলতে গেলে টিম অনুযায়ী আমাদের অনেক ভালো খেলতে হবে। আমাদের যে উইক পয়েন্টগুলো রয়েছে এটা টিম অনুযায়ী আমাদের এটা রিকভার করতে হবে। ঘরের মাঠ বলে কিছুটা লাকি তো অবশ্যই আছে। এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের তিক্ত অভিজ্ঞতা পাওয়া জিম্বাবুয়ে ক্রিকেট দল মঙ্গলবার পৌঁছেছে খুলনায়। তবে এদিন মাঠে যায়নি ডেভ ওয়াটমোরের দল। বুধবার অনুশীলন করার কথা রয়েছে জিম্বাবুয়ের। ফাহমিদা শম্পা, সময় সংবাদ, খুলনা। রাত 11টার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো কটাক্ষ সহ্য করা হবে না। বর্তমান সরকারের 2 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। আমৃত্যু কারাদণ্ড নয়, ফাঁসি চেয়ে জামায়াত নেতা সাঈদীর রায়ের রিভিউ চেয়েছে রাষ্ট্রপক্ষ, পরিবর্তনের আশাবাদ। শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেশন জটের শঙ্কা। আন্দোলন ও আলোচনা দুটোই চলবে বলছে শিক্ষক সমিতি। সরকার আন্তরিক, জানালেন মন্ত্রী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ব্যাংক কর্মকর্তা রাব্বিকে ঢাকা মেডিকেলে ভর্তি। পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্ত এসআই এর শাস্তি দাবি। এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সড়ক ও মহাসড়কে গতিসীমা সর্বোচ্চ 50 কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশ সরকারের। ফগ লাইট জ্বালানো বাধ্যতামূলক। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।